তথ্যের কারচুপি না থাকায় মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে মন্তব্য অর্থ উপদেষ্টার। সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। 2 যুগেরও বেশি সময় পর আবারও চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল। আশার আলো দেখছেন আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। এবার ইউরোপের দেশগুলোতে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন তেল গ্যাস আমদানি না করলেই সিদ্ধান্ত কার্যকর। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মূল্যস্ফীতি আগে 8 বা 9 আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নাই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরলেও অর্থনীতির চাকা সচল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। গত কয়েক বছর ধরে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, এতে নাবিশ্বাস সাধারণ মানুষের। এরপরও গত সরকারের আমলে মূল্যস্ফীতি 10 ভাগের উপরে উঠতে দেখা যায়নি খুব একটা। অথচ গত 4 মাসে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পরও গেল মাসে মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। এর কারণ হিসেবে অর্থ উপদেষ্টা বলছেন, এতদিন কৃত্রিমভাবে মূল্যস্ফীতির হার কম দেখানো হতো, এখন দেয়া হচ্ছে সঠিক তথ্য, তাই মূল্যস্ফীতির হারও বেশি দেখাচ্ছে। অন্য সমুদ্রদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাইয়েছে। আমি প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা কিন্তু কোনো কারচুপির ব্যাপার নেই। ব্যাংক ও পুঁজিবাজার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি ডক্টর সালেউদ্দিনের। তবে পুঁজিবাজারে অস্থিরতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেন তিনি। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অর্থনীতির চাকা সচল করা এখন মূল চ্যালেঞ্জ সরকারের সামনে। ইচ্ছার ঘাটতির বিষয় নয়, এখানে হচ্ছে সক্ষমতার সাথে সেই ব্যক্তিখাতকে কিভাবে আরো উৎসাহিত করা যায়। তৃণমূল পর্যায়ে যারা চালক আছেন অর্থনীতি চাকা ঘোরাবার, তাদেরকেও কিভাবে আরো আস্থার জায়গায় নিয়ে আসা যায়। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালামনাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের পর আবারও চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল। অন্তর্বর্তীকালীন সরকার মিলটি চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন আখ চাষী ও মিলের শ্রমিক কর্মচারীরা। স্থানীয়রা বলছেন, বিগত সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেট ও রাজনৈতিক নেতারা মিলটি বন্ধ করে নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছিলেন। ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানটি আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1961 সালে 219 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সুগার মিল। স্বাধীনতা পরবর্তী সময়ে লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে চিনি উৎপাদনে মিলটির কার্যক্রম চলমান থাকলেও বিগত সরকারের আমলে 2020 সালের নভেম্বর মাসে পূর্ব ঘোষণা ছাড়াই আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল আবারও চালুর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন আখ চাষী ও মিলের কর্মকর্তা কর্মচারীরা। এই মিলগুলো বন্ধ হওয়ার পরে এখন 120 টাকা 50 টাকা বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। আমলা আর রাজনীতিবিদরা মিলে মিলটা গ্রাস করার চেষ্টা করেছিল। হানিফ, আতা এবং আজগার, সদর খান এরা চেয়েছিল যে এই অঞ্চল, এই শিল্পকে ধ্বংস করে দিয়ে এখানে একটি প্রতিষ্ঠান করার জন্য তারা পায়তারা করছিল। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি পুনরায় চালুর। আমাদের দাবি এখন তো আবার যদি মিলটা যদি রানিং করে তাহলে সবার জন্য আবার ভালো হবে। সরকার বাহাদুর যখনই মিল চালাবে, চালানোর সিদ্ধান্ত নেবে, তখনই আমার চাষিরা ঝাঁপা পড়বে আক্রমণের জন্য। অভিযোগ রয়েছে, বিগত সরকারের মদতপুষ্ট স্বার্থান্বেষী মহলের কারণেই মিলটি বন্ধ করা হয়। যে মিলটার সম্পদ বিক্রি করে করারও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিল। এটা বলা যাবে না যে শুধু আখের অভাবে বন্ধ হয়েছে, এটা তাদের পলিসি ছিল যে এটা বন্ধ করে এটা গিয়ে তারা নিজেদের মধ্যে এটা ভাগ বাটোয়ারা করে নেবে। কর্তৃপক্ষ বলছে, মিলটিতে আখ মাড়াই কার্যক্রম স্থগিতাদেশ তুলে নেওয়াতে আবারও মিলটি চালুর ব্যাপারে আশাবাদী তারা। স্থগিতকৃত 6টা মিল পুনরায় আবার চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন। সেখানে পূর্বের যে স্থগিতাদেশ সেটা প্রত্যাহার করেছেন।
মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা বলছেন, বন্ধ চিনি কলটি চালু করে পরিকল্পনা মাফিক পরিচালনা সম্ভব হলে দেশীয় চিনির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার 2024। শনিবার জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এবারে জব ফেয়ারে দেশের 100টিরও বেশি বহুজাতিক ও দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, রিয়েল এস্টেট, টেলিকম সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আব্দুল মোনেম লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আরএফএল গ্রুপ সহ আরও অনেক প্রতিষ্ঠান। বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি যেন থামছেই না। শত্রু মিত্র নির্বিচারে সবাইকে সমানে হুমকি দিয়ে চলেছেন তিনি। কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার তার শুল্ক হুমকির তালিকায় যোগ হলো ইউরোপীয় ইউনিয়ন। যদিও ঐতিহ্যগতভাবে ইউরোপের 27টি দেশের এই জোট মার্কিন মিত্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়ন ইউর উপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইউ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য মার্কিন তেল ও গ্যাস না কেনে তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগেই ইউরোপকে বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়ে রাখলেন তিনি। এর আগে গত 16 ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। চন্দ্রা, নিউজ 24। সুনামগঞ্জে 3 দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হলেও চলতি মৌসুমে আমনের ভালো ফলন হয়েছে। ধানের ন্যায্য দাম পেলে গত মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা। এদিকে কৃষি বিভাগ বলছে এবার লক্ষ্যমাত্রা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সুনামগঞ্জ থেকে বুরহান উদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 3 দফা বন্যায় গত আউশ মৌসুমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জ হাওড়া অঞ্চলের কৃষক। তবে চলতি মৌসুমে জেলার 12 উপজেলার 60টি হাওরে আমন ধানের ভালো ফলন হয়েছে। উন্নত 25 জাতের ধান চাষ করেছেন প্রান্তিক কৃষক। আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বন্যার সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন আবার আমরা এই অগ্রহায়ণী ফসল দান করছি, ইনশাল্লাহ ধান খুব ভালো হয়েছে। এই ধান করেছে মনে হয় যে আমরা এখন আনন্দিতে আছি। ধান বান তুলমু, কিনলে আর শেষ হয়ে যা, ধান বান বেচমু, জেগেট কিনমু, খাবার কিনমু, বাচ্চা চলে খাবার কিনমু। ইতিমধ্যে ধান কাটা ও মারাই শেষে গোলায় তুলছেন কৃষক। প্রতি বিঘা জমিতে উৎপাদন হয়েছে 14 থেকে 18 মন। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 4.5 মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেলে গত মৌসুমের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াবেন কৃষক। ফলন তো খুব ভালো হয়েছে, এরকম আমরা ফলনতে আমরা সফল হয়েছি। যদি আমরা দাম পালা পাই তাহলে কৃষকের মুখে হাসি আসবে। অন্য বছর থেকে প্রায় ক্যারেটে 2-3 মণ বড় হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ইতিমধ্যে 80 ভাগ রূপামন ধান কর্তন হয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে রূপামন 100 ভাগ কর্তন সম্পন্ন হবে। এবছর রূপামনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 2,14,960 মেট্রিক টন চাল। আমরা আশা করছি যে এর চেয়ে ফলন অন্তত 1000 মেট্রিক টন চাল বেশি হবে। এবছর জেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 83,380 হেক্টর। উৎপাদন হয়েছে 3,21,000 মেট্রিক টন ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অল্প সময়ে ও কম খরচে লাভ বেশি হওয়ায় কলা চাষে আগ্রহ বাড়ছে শেরপুরের চাষিদের। এখানকার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। এদিকে কলার আবাদ বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট।
শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে ওঠে বাজার এলাকা। সীমান্তের পাহাড়ি এলাকা সহ সমতলে উৎপাদিত কলা স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখানে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার কলা কেনাবেচা হয় বলে দাবি ব্যবসায়ীদের। দৈনিক নিচে 50,000 জন্য কলা কিনে নিয়ে যা। কলা মোটামুটি দামও এখন একটু ভালোই আছে। কলা এই ব্যবসা করে অনেক ব্যবসায়ী লাভবান হয়েছে। অল্প সময়ে অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভের আশায় কলা চাষে ঝুঁকছেন শেরপুর সীমান্তবর্তী চাষিরা। আগে ধানের আবাদ ফসল করতাম, এখন কলার আবাদ করি। কলাতে অনেক লাভ, অনেক পাইকারের চাহিদা থাকার কারণে আমাদের আর কি ভালো মানের টাকা আয় হইতেছে থেকে। অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে, কলা নিয়ে যায়, অনেক লাভবান তারা, আমরাও লাভবান। কৃষি বিভাগের দাবি প্রতি একর জমিতে কলা চাষে প্রায় 4 লাখ টাকা লাভ হয়। তাই জেলায় কলার আবাদ বাড়াতে কাজ করছে তারা। ধানের তুলনায় কলা চাষে অধিক লাভ হয়, কৃষকরা কলা চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন। বর্তমানে কৃষক প্রতি একর জমিতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা লাভবান হচ্ছে। চলতি বছর শ্রীবর্দী উপজেলায় 320 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড বা পশু খাদ্য বাজারে এনেছে আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক। এছাড়াও শতাধিক ব্যবসায়ী, কৃষি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অন্যান্য খাতের ব্যক্তিরা আয়োজনে অংশগ্রহণ করেন। দেশের ক্রমবর্ধমান প্রাণী সম্পদ বাজারের চাহিদা মেটাতে গবেষণা ভিত্তিক ফিড উৎপাদন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক। 1300 কোটি বিলিয়ন রিয়াল অর্থাৎ 34 কোটি 60 লাখ ডলার ব্যয়ে একটি নতুন বিনোদন কেন্দ্র নির্মাণ করবে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স 7। প্রকল্পটি 7-এর সৌদি আরবে বিনোদন খাত সম্প্রসারণের লক্ষ্য ভিশন 2030-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরবের 60,000 বর্গমিটার পরিধির কেন্দ্রটি জাজানের নর্থ কর্নিশ পার্কের কাছে নির্মিত হবে। এতে মোট 73,000 বর্গমিটার স্পেস তৈরি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আলফানার প্রজেক্টসকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। বলা হচ্ছে, জাজানের নতুন বিনোদন কেন্দ্রটি সৌদি জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও রাজ্যের বিনোদন খাতকে সমৃদ্ধ করবে। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।